প্রচুর এখন ইউটিউবে ভিডিও দেখেছি যে 10টা দিয়ে শুরু করুন, বছরে 5 লাখ টাকা ইনকাম করুন। আরে ভাই, ইনকাম তো করবো। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে হাত জোর করে বলছি, ওই ইউটিউবের এরকম ভিডিও দেখে লোভে পা দেবেন না। আমি সেটাই বলার চেষ্টা করছি, শেষ হয়ে যাবেন। প্রথমে ক্যাপিটালের দিকে যদি আসি, সত্যি এখানে ভালো ক্যাপিটাল লাগে, এবং ক্যাপিটাল ছাড়া যারা ভাবে করবো, হ্যাঁ, তাদের পক্ষে এটা সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে দেখাবো একটি সফলতা পেতে গেলে আপনাকে কি কি স্টেপ নিতে হবে। অনেক জায়গায় আমরা দেখি শূকর পালন করতে এসে অনেক টাকা প্রফিট করব, এই আশায় কিন্তু চলে আসে। সত্যিই কি প্রফিট হবে তো? যে কত টাকা খরচা আছে, বা আপনাকে কি গাইডলাইন মেনে তারপরে কিন্তু একটা খামার করা উচিত, সমস্তটা জানবো। এই যে খামারটা অবস্থান করছি পিছনে দেখতে পাচ্ছেন, এই খামারটা মাত্র 11 মাস, মানে 1 বছর হতে চলেছে। উনি কিভাবে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, কোন কোন দিকে স্টেপ নিয়ে এগিয়েছে, সমস্তটা কিন্তু এই প্রতিবেদনে রাখবো। নমস্কার, আমার নাম সুমন। আমি এই ফার্মটা নতুন স্টার্ট করেছি, অলমোস্ট 1 বছর হতে চললো। আচ্ছা, কতগুলো নিয়ে শুরু হয় দাদা ফার্ম? প্রথমে দেখুন, আমি 8টা পশু নিয়ে শুরু করি, 7টা ফিমেল, 1টা বোর। আচ্ছা, এই দিয়ে শুরু করেছিলাম। আজকে আমার ঘরে মোটামুটি 26-27টা মতো বাচ্চা আছে। আচ্ছা, কিছু মাল বিক্রিও নিশ্চয় করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আগে কি করতেন, হঠাৎ এই লাইনে আসলেন? দেখুন, ছোট থেকেই পশুদের প্রতি ভালোবাসা একটা ছিল, পশুদের নিয়ে কিছু কাজ করবো এটা ইচ্ছে ছিল। ছোট থেকেই বাড়িতে পশু থাকতো, মানে হয়তো শুয়োর নিয়ে কখনোই কাজ হয়নি, বাড়িতে কুকুর পাখি এসব নিয়েই বড় হয়েছি। মাছ, অ্যাকোয়ারিয়ামের মাছ, কারণ শহরে ছেলে লোক আমি তো। আর এর আগে আমার বিজনেস ছিল, মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করতাম আমি, মানে করি এখনও আমি। আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বহু বছর সার্ভিসও করেছি। তারপর মাটির টানে আবার নিজের জায়গায় ফিরে আসা, নিজের জায়গায় ফিরে এসে এদের সঙ্গে থাকার একটা ইচ্ছে, সেই জন্য এই ফার্মটা করা আমার। আচ্ছা, এত রকম বিজনেস থাকতে লাইফস্টাইলের বিজনেস তো বহু রকম রয়েছে, তো হঠাৎ মানে পিক ফার্ম করবো, এইটা কেন মনে হলো? পিক ফার্ম, প্রথম কথা, এদের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং। আচ্ছা, মর্টালিটি রেট অনেক কম, প্লাস আজকের ডেটে দাঁড়িয়ে খুব ভালো মার্কেট পিগ ইন্ডাস্ট্রি, তো সেই কারণেই পিগ ফার্মটা শুরু করা। হ্যাঁ। আচ্ছা, আপনি মোটামুটি প্রায় 1 বছর করছেন বলছেন? হ্যাঁ, অলমোস্ট 1 বছর। তো 1 বছর করছেন, একটা লট বিক্রিও করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিক্রি করেছেন, আর এই পর্যন্ত কেমন বুঝছেন যে সত্যি পিগ ফার্মে লাভ আছে, এইটা কেমন বুঝছেন আপনি? দেখুন, যদি ইন্ডাস্ট্রিকে ভালোবেসে বা পশুকে প্রাণী ভালোবেসে যদি প্রাণীর সাথে প্রাণীর মতো হয়ে থাকতে পারেন, তাহলে ঠিক আছে, তাহলে খুব ভালো। কিন্তু যদি এরকম হয় যে না, এটা আমার সাইড বিজনেস, অন্য কিছু করি আমি, এখানে জাস্ট একটুখানি ইনভেস্ট করে রেখেছি, তাহলে আমার মনে হয় না এটা খুব একটা ভালো কাজ বলে। তবে হ্যাঁ, যদি ভালোবেসে করা যায়, এর মতো ভালো ইন্ডাস্ট্রি কিছু নেই। আচ্ছা, আপনি আবারও বলছি, আপনি একটা নতুন ফার্মার বলা চলে না, আবার নতুন ফার্মার বলা চলে একদম। তো সেই ক্ষেত্রে কোন কোন দিকে অসুবিধা ফিল করেছেন আপনি? যখন মনে করেন একটা সময় আমরা পিগ ফার্মে দেখেছি যে এখন বিভিন্ন ধরনের ফিড চলে এসছে, তো আগে যেমন ফিড ছিল না, তো আপনি মূলত কোন কোন দিকে বেশি লক্ষ্য করেছেন যে এই দিকটা অসুবিধে হয়েছে আপনার, বা এই দিকটা লক্ষ্য করে তারপরে ফার্মটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তো সেরকম কিছু তথ্য যদি দেন আমাদের কাছে। আমি প্রশিক্ষণ নিয়ে তবেই ইন্ডাস্ট্রিতে এসেছি, পিগ ফার্মটা খুলেছি। ওকে, তো বিশাল কিছু এক্সপেরিমেন্ট আমি করিনি। আচ্ছা, বেসিক থেকে যেগুলো আমাদের শেখানো হয়েছে ট্রেনিংয়েতে, সেই সবকটা গাইডলাইন মেনটেন করে টোটালি ফিডের ওপরই ডিপেন্ডেন্ট হয়ে আমি ফার্মটা শুরু করেছি। আচ্ছা, আপনি একদম অন্য জগতে ছিলেন, একদম ডাইরেক্ট এটা ঢুকেছেন শুধুমাত্র প্রশিক্ষণ নিয়ে? দেখুন, আমি একজন ম্যানেজমেন্টের লোক, ঠিক আছে। আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, দেশের বিভিন্ন জায়গায় ছিলাম, বিদেশেও বেশ কয়েকবার গেছি। মানে আমার সাথে ফার্মিংয়ের কোনো সম্পর্কই ছিল না। একদম, সেটাই বলার চেষ্টা করছি। সেই থেকে যেহেতু আমি পশু প্রাণী ভালোবাসি, আর আমি যেখানেই থাকি না কেন সবসময় আমার সঙ্গে পোষ্য ছিল, তাদেরকে আমি যদি বিদেশেও যেতাম বা দেশেও থাকতাম, আমি সেখানেও আমার কাছে পোষ্য ছিল, তো প্রাণীর প্রতি ভালোবাসাটা আমার সবসময়, তো সেই থেকে আমার ফার্ম খোলা। আর মানে ওই র্যাট রেসের পার্ট হতে হতে হাঁপিয়ে উঠেছিলাম, আমার ভালো লাগছিল না, সেই জন্য ফার্মিংয়ে আমার মানে মাটির সাথে জোড়ার ইচ্ছে ছিল। আচ্ছা, এই পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ফার্মে?
না দাদা, ওই যে বললাম ট্রেনিংয়ের যে বেসিক রুলগুলো বলা হয়েছিল সেইগুলো আমি 100% ফলো করার চেষ্টা করি। আচ্ছা, আপনি মানে যেখানে থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সেখান থেকে যেগুলো জিনিসগুলো শিখিয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি একদম একদম, যেমন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি, আমার ফার্মে বাইরের লোক ঢোকার 100% রেস্ট্রিকশন। আচ্ছা, যদি কখনো কেউ ঢোকে তাদেরকে পুরোপুরি স্যানিটাইজ, যেরকম আমরাও ঢুকলাম আমাকেও করা হয়েছে, একদম স্যানিটাইজ করে। এবং যদি যারা ধরুন ইন্ডাস্ট্রির কেউ নয় বা পিকারি নিয়ে কেউ মানুষ নন, তাদেরকে ঢোকার সময় আমি রেস্ট্রিকশন এইটাই যে আয়রন করা জামা পরে তবে ঢুকতে পারবে, নাহলে ঢোকা যাবে না। আচ্ছা, মানে খালি কাঁচা জামা কাপড় পরে এখানে ঢুকলে হবে না। আচ্ছা, যদি আয়রন করা জামা কাপড় থাকে তবেই যদি সে আমার সামনে পড়ে, সেটা চেঞ্জ করে আমার কাছাকাছির মধ্যে একটা ঘর আছে যেখানে আমি থাকি, সেইখানে নিয়ে গিয়ে আমি তাদের চেঞ্জ করাই, করলে ঢুকতে পারবে, নাহলে ঢুকতে পারবে না। আর আমার এখানে কুকুর ছাড়া থাকে, এমনি মানুষ ঢুকতে চায় না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি বললেন যে একদম ছোট করে শুরু হয় ফার্মটা, একদম, এবং আস্তে আস্তে এই পর্যন্ত দাঁড়িয়েছি। আচ্ছা, একটা ফার্ম তৈরি করতে কত টাকা খরচা হতে পারে ছোট করে শুরু যখন হয়েছিল? বা আপনি দেখছেন এখন এটা তো ছোট না, এখন যে ক্যাপাসিটি রয়েছে প্রচুর মানে রাখা যাবে আর কি। তো আপাতত এখন কত স্কোয়ার ফিট ঘর রয়েছে এবং কতগুলো অ্যানিমেল থাকতে পারে? এটা দেখুন, আমার এই ফার্মটা লেন্থে 45 ফিট আর চওড়ায় 30-32 ফিট হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার এই ফার্মের সাইজ। আচ্ছা, ওই যে আমি খুব একটা অভিজ্ঞত নই, হ্যাঁ, তো আমার এই ফার্মটা করতে বা পিগারি ফার্ম নিয়ে কাজ করে যেটা বুঝেছি, খুব কম খরচে হয় এটাও নয়, হ্যাঁ, আবার প্রচণ্ড খরচা করতে হবে তাও নয়। হ্যাঁ, যে যেরকমভাবে রাখতে চায় প্রাণীকে সেরকমভাবেই এই পিগকে নিয়ে কাজ করা যায়, সব সম্ভব। আমাকে এটা আরেকটা লাস্ট কথা বলুন, যেটা হচ্ছে আমরা শুনেছি বা দেখেছি একটা ফিড মানে যেটা খাবার খাবে আর কি, সেইটা কিন্তু বিশাল বড় ভূমিকা। একদম একদম, হ্যাঁ একদম, প্রপার ফিড আর প্রপার বিড যদি আপনি নিয়ে কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফার্মে সাকসেস, নাকি? একদম একদম। আচ্ছা, তাহলে আমাকে এটা একটা কথা বলুন যে এই যে খাবারের যে খরচ, এটা তো একটা হিউজ পরিমাণে খরচ লাগে। একদম। তো এই দিকটা কি কোনো নতুন যারা ফার্মার তারা কি লক্ষ্য করা উচিত নয় যে খাবার মানে ম্যানেজমেন্টটা ঠিকঠাক সে খরচা করতে পারবে কি না, সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত আমার মনে হয়। একদম একদম। দেখুন, এটা আমরা বিজনেস নিয়ে কথা বলছি, ঠিক আছে, একটা ইন্ডাস্ট্রি, একটা বিজনেস, ঠিক আছে। আপনাকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, তবে আপনি রিটার্ন আশা করতে পারেন, ঠিক আছে। এবং ক্যাপিটাল ইনভেস্ট করা মানে এইটা নয় যে মানে অজ্ঞানে বা না জেনে ইনভেস্ট করা। আপনাকে প্রপারলি, প্রথম কথা, ম্যানেজমেন্ট স্ট্রং করতে গেলে আপনাকে জানতে হবে প্রপার ব্রিড। যে পশুগুলোকে আমি আনছি তাদের ব্লাড লাইন কীরকম, তাদের গ্রোথ কীরকম হওয়া উচিত, তার বাবা বা তার মা, যে পশুটাকে আনা হয়েছে তার বাবা বা মা কীরকম ছিল সেই অনুযায়ী। এবং আপনি ধরুন ভালো ব্রিড নিয়ে আসলেন, তারপর যদি তাকে পুষ্টিকর খাবার, হেলদি খাবার যদি না খাওয়ান, সে যত ভালো ব্রিডই হোক না কেন, যত ভালো ব্লাড লাইনই হোক না কেন, সে সেইভাবে বাড়বে না। আচ্ছা, তো দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এসে দেখছিলাম যে আপনার যে অ্যানিমেলগুলো রয়েছে খুব সুন্দর গ্রোথ, হ্যাঁ, এই দেখছিলাম খুব সুন্দর সুন্দর গ্রোথ হয়েছে। তো অ্যাকচুয়ালি আপনি মানে কি এখন কি ফিড খাওয়াচ্ছেন আপনি? আমি তো এই মুহূর্তে বলতে বেশ অনেক মাস ধরেই স্টার ফিডের ওপরেই চলছে আমার পুরো। স্টার ফিড চলছে? স্টার ফিড রেজাল্ট কেমন আমাকে বলুন। রেজাল্ট দেখুন, আমি ভালো লাগে বলেই তো খাওয়াচ্ছি, এবার বাকিটা আপনি নিজেই দেখে নিন। না, আমার তো সচক্ষে আমি দেখছি যে এই হচ্ছে স্টার ফিডের রেজাল্ট। খুব এটার বয়স কেমন হবে দাদা? এদের দুজনের ডেট অফ বার্থ হচ্ছে 14 জানুয়ারি 2025। মানে এখন বেশি দিন হয়নি। না, এখন বডি ওয়েট কেমন হবে? 90+। 90+। মানে যেটা হচ্ছে স্টার ফিডের যে কোম্পানি দাবি করছে যে 250 কেজি ফিড খাইয়ে 100 কেজি তৈরি হবে, সেটা কি সম্ভব? দেখুন, আমি সেই দিকে যাইনি, কারণ এদেরকে তো আমি ফ্যাটনার তৈরি করবো বলে করিনি। আচ্ছা, 250 কেজি খাইয়ে 100 কিলো করা, এটা যারা ফ্যাটনার করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হবে কি আপনার? হ্যাঁ, আমি আমার যে পোর্শনটা ফ্যাটনার আমি করেছি তাদের হয়েছে। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাকে ডেট অফ বার্থ ছিল 4 ডিসেম্বর। আচ্ছা, ঠিক আছে, আর আমি বিক্রি করেছি 24 মে। আচ্ছা, ঠিক আছে, সেই বাচ্চার ওজন মানে বোর, হ্যাঁ, তাকে কিন্তু আমি খাসি করিনি, সে বোর ছিল। ঠিক আছে, যারা বোঝার তারা বুঝতে পারবে যে এই ডেট অফ বার্থের মধ্যে, এই টাইমের মধ্যে আমার সেই বোরটার ওজন ছিল 101 কিলো। 101 কেজি, একদম এক্স্যাক্টলি 101 কিলো। এবং যদি আপনি চান তো যে আমার এখান থেকে বোরটি নিয়ে গেছে তার সঙ্গে আপনি কথা বলতে পারেন, সে নিজে মেপেছে, সে নিজে মেপে নিয়ে গেছে,
তার ওজন হয়েছে 101 কিলো। এবং আর একটি বোর, এই যে এই ঘরে যে বোরটা আছে আমার, মানে এর এই আপনি যে দুটো বাচ্চা দেখলেন, এদের লটেরই আর একটি বোর ছিল আমার কাছে। এদের ডেট অফ বার্থ যে বললাম 14th জানুয়ারি 2025, ওদের একটা বোর আমি দিয়েছি। ওদেরও বোর দিয়েছে এই 29th মে এরকম টাইমে, ঠিক আছে। সেই বোরটার ওজন ছিল 97.7, না 99.7 কিলো। তাহলে আমরা এটাকে বলতে পারি যে স্টার ফিড যেটা খাওয়াচ্ছেন সেটা খুব ভালো। আমার ভালো লেগেছে, মানে আপনি আপনার দিক থেকে হ্যাঁ আমি স্যাটিসফাই। ওকে, এবার আচ্ছা আরেকটা তাহলে কথা বলুন যে যেটা হচ্ছে মানে ফিমেল, মানে মাদারগুলো আর কি, তো সেই ক্ষেত্রে যে স্টার ফিডের যে ফিডগুলো রয়েছে, তো তাদের রেজাল্ট কেমন? মানে মায়ের দুধ বলুন, ল্যাকটেশন আমার এখানে এই মুহূর্তে দুটো মাদার রয়েছে, ঠিক আছে। তাদেরকে ল্যাকটেশন আমি স্টারেরই খাওয়াই। আচ্ছা, একটা ঘরে মোটামুটি অ্যাভারেজে 8টা-10টা করে বাচ্চা আছে। আচ্ছা, তারা প্রত্যেকটা বাচ্চাই হেলদি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি একটা লট আপনি বিক্রি করেছেন, হ্যাঁ, এবং আবার কিছু বাচ্চা তৈরি হয়েছে। একটা মা শূকর থেকে যে কটা মানে হয়েছিল, পিগলেট হয়েছিল, সে কটা কি মানে উইনিং হয়েছিল? সবকটা হয়েছিল? হ্যাঁ, কোনো রকম চোট হয়নি? না। আচ্ছা, এটা কি কিসের জন্য মানে আপনি বলতে পারেন, মানে স্টার ফিডের জন্য এটা কি একটা ভূমিকা পালন করে? এটার জন্য ফিড এবং ম্যানেজমেন্ট দুটোই লাগবে। ম্যানেজমেন্ট একটা ফিড অবশ্যই, মানে ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে আমরা শুধু আমি বললাম যে ভালো একটা ফিড খাওয়ালাম, সব কটা জিনিসই ইন্টারলিঙ্ক একদম। যদি যেটা আমি করব সেটাকে যদি বুঝে আর সেটাকে যদি ভালো করে নার্চার না করে করি, তাহলে সেটা কোনো কিছুতেই লাভ নেই। আচ্ছা, আপনি নতুনদের জন্য আপনি কি বলছেন, কি বার্তা দিচ্ছেন নতুনদের জন্য? যারা আমরা দেখছি যে এখন পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর, কিন্তু আমি আজকের বর্তমান অবস্থান করছি দক্ষিণ চব্বিশ পরগনা, এটা দক্ষিণ চব্বিশ, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনা এখন প্রচুর কিন্তু ফার্ম অলরেডি শুরু হচ্ছে, আর আগামী দিনে আরও হবে। তো সেই ক্ষেত্রে যারা নতুন আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন? তাদেরকে আমি প্রথম কথা বলবো যে প্রশিক্ষণ নিয়ে এই ইন্ডাস্ট্রিতে ঢুকুন। আচ্ছা, আর ম্যাক্রো এবং মাইক্রো এই দুটো ম্যানেজমেন্টের উপরেই খুব নজর দিন, দিলে এই ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারে, অনেক উঁচু জায়গায় নিতে পারবে। একদম। আচ্ছা, আমি আর একটা লাস্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে আপনি একটা সময় মাল সব বিক্রি করেছেন, তো সেইখান থেকে আপনার প্রফিট কতটা এসছে? দেখুন, আমি সব মাল বিক্রি করিনি। আমি যে 7টা ফিমেল দিয়ে শুরু করেছিলাম, সেই 7টা ফিমেলের মধ্যে 2টো ফিমেল আমার কাছে এখনও আছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকি এখন আমার কাছে 10টা ফিমেল আছে, ঠিক আছে। মানে আরও 8টা ফিমেল আমার ঘরেই হয়েছে। আচ্ছা, তারা আমার ঘরেই এখন আবার তারা ব্রিডিংয়ের জন্য রেডি। আমাদের 3টে অলরেডি প্রেগনেন্ট, বাকিরা আস্তে আস্তে তাদের 33 উইকস ছাড়া আমি প্রেগনেন্সিতে আনি না। আচ্ছা, ঠিক আছে। তো তারা এখনও রেডি হয়নি, আর 1-2 সপ্তাহের মধ্যে রেডি হবে, তারপর তাদের আবার ক্রসিংও হবে। আচ্ছা আচ্ছা, একটা মানে পিগ কতদিন বাদে হিট আসলে তাকে দেওয়া উচিত, ব্রিডিং করানো উচিত? থিওরিটিক্যালি যদি বলেন তো 27 সপ্তাহে প্রথম হিটে আসে। 27 সপ্তাহের হিটটা ছেড়ে দেওয়া উচিত। 27-30 এই দুটো হিট ছেড়ে দিয়ে 33 সপ্তাহের যে হিটটা, সেই হিটটা আমি নিজে টেস্ট করে দেখেছি। সেই হিটে যে বাচ্চা আসে, সেই বাচ্চার গ্রোথ ভালো হয়, সেই বাচ্চার নাম্বার অফ বাচ্চা ভালো হয়, ঠিক আছে, এবং মাও হেলদি থাকে। তার আগেও আমার বাচ্চা হয়েছে, এবং একটা এই মুহূর্তে আমার কাছে প্রেগনেন্ট রয়েছে, এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। সে আমি থিওরির বাইরে চলে গিয়ে 23 সপ্তাহে সে হিটে এসছে এবং সে প্রেগনেন্ট হয়েছে, 23 সপ্তাহে ক্রস হয়েছে। সেটা আমার কাছে খুব আশ্চর্যজনক। আমি জানতাম না, আমার ভুলেতে হয়েছে, তার জন্য আমি সেই ভুলটা আমি স্বীকার করি। কারণ আমার আমার যে নলেজ ছিল যে 27 সপ্তাহে হিটে আসে। তো এবার আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাঁটি করলাম যে এই অ্যাক্সিডেন্টটা কী করে হলো, নেক্সট টাইম যাতে না হয়, এটা কীভাবে সম্ভব। তখন আমি যেটা দেখলাম যে এটা অসম্ভব কিছু নয়। ভালো ফিড যদি কোনো পশুকে দেওয়া হয় তাহলে তার গ্রোথ তাড়াতাড়ি আসতে পারে। আচ্ছা, হ্যাঁ। তো এইটা আমার আউটকাম, যে আমার এই 23 সপ্তাহের অ্যাক্সিডেন্টটা কী করে হলো। আচ্ছা, তাহলে আমার একটা কথা বলবো, লাস্ট বলতে বলতে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার এগুলো জানার আগ্রহ, তাই জন্যই বেরিয়ে যাচ্ছে। তো আর একটা কথা বলছি, যারা নতুনভাবে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন? বলছেন যে শুধুমাত্র প্রশিক্ষণটা নিয়ে এই সেক্টরে আসবে, তাই তো? আচ্ছা, একটা কথা, এ কথাটা বললে কি নয় যে এটা একটা ভালো পরিমাণ ক্যাপিটাল লাগে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মার্কেটিংটা কেমন বুঝছেন? প্রথমে ক্যাপিটালের দিকে যদি আসি, সত্যি এখানে ভালো ক্যাপিটাল লাগে, এবং ক্যাপিটাল ছাড়া যারা ভাবে করব, হ্যাঁ, তাদের পক্ষে এটা সম্ভব নয়। তা আমি কেন বলছি, প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার একটা ভালো কস্ট আছে।
ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি ধরুন টিন দিয়ে যে কোনোভাবেই করা যেতে পারে, ঘিরে ঘিরে করা যেতে পারে, ঠিক সেই ঘরের বাচ্চা আর একটা ভালো ফার্ম ইনফ্রাস্ট্রাকচার করে যে বাচ্চা, সেই দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, সেই বাচ্চা, তাদের লিটার সাইজ, তাদের সেই বাচ্চার গ্রোথ, ঠিক আছে। কারণ আমি আমার একটা ছোট এক্সাম্পল দিই, আমার এই ফার্মের যে জলের ব্যবস্থা, এটা সাবমার্সেল বসানো আছে, 950 ফুট নিচে আমার সাবমার্সেল আছে। আচ্ছা, সেই সাবমার্সেলটা করতে কিন্তু আমার খুব কম খরচা হয়নি। আচ্ছা, সেটাই। হ্যাঁ, তো এইরকমভাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কস্টটা জুড়তে থাকে। প্লাস আপনার ফিডে যখনই আসবে, ফিডেরও খরচা কিন্তু ভালোই। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, যারা নতুনভাবে আসতে চাইছি এইটি যেন মাথায় থাকে যে আমি অনেকটা লাভবান ব্যবসা বলে আসলে চলবে না, আগে আমার এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। একদম, ক্যাপিটাল না থাকলে সম্ভব না। একটা বড় অ্যামাউন্ট না থাকলে, দেখুন আপনি শেড বানিয়ে দিলেন না, আমি প্রশ্নটা কেন করলাম জানেন আপনাকে? আমি দেখেছি প্রচুর, এখন ইউটিউবে ভিডিও দেখেছি যে 10টা নিয়ে শুরু করুন, বছরে 5 লাখ টাকা ইনকাম করুন। আরে ভাই, ইনকাম তো করবো। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে হাত জোর করে বলছি, ওই ইউটিউবের এরকম ভিডিও দেখে লোভে পা দেবেন না। আমি সেটাই বলার চেষ্টা করছি, শেষ হয়ে যাবেন। মানে আমার এই 14টা পশুর নাই করলে 50,000 প্লাস পার মান্থ ফিডের খরচা। ঠিক আছে, এবার যদি আপনার ক্যাপিটাল থাকে তাহলে করুন, তবেই করুন। এবার ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, ঠিক আছে, সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আপনি তার মধ্যে 7 লাখ টাকা শেড বানাতে খরচা করে দিলেন, ঠিক আছে। তারপর কিন্তু আপনার এই রিটার্নটা আসার জন্য 3 লাখ টাকা অবধি আপনার কিন্তু কোনো ব্যাপারই নয়। আপনি রিটার্ন আসা অবধি কিন্তু ওই তো তার অর্ধেক সময়ের মধ্যেই 3 লাখ টাকা শেড হয়ে যাবে। তো সেই হিসাবে আপনি শেড বানান। তাতে আপনি যদি মনে করেন আমি 10 লাখ টাকা দিয়ে শুরু করব, ছোট শেড করবেন, অল্প পশু রাখবেন, তাদের সেই পশু বাড়বে, এরা খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে। আচ্ছা, আর একটা জিনিস বলুন, এটা বছরে 2বার বাচ্চা দেয়? দেখুন, বছরে 2বার নয়, 5 বছরে, এই 2 বছরে 5 বার। 2 বছরে 5 বার? 2 বছরে 5 বার। এবার আপনার ওপর ডিপেন্ড করছেন আপনি পশুর লংজিভিটিটা কত রাখবেন। কেন বলছি, ধরুন অনেকেই যে বাচ্চা উইনিং করার পরে অনেকেই বলেন 3 দিনের মাথায় মা আবার হিটে আসে, সেই সময় আবার ক্রস করা। কিন্তু আমি পার্সোনালি সেটা করাই না, কারণ 43 দিন মায়ের দুধ আমি খাওয়াই বাচ্চাকে, তারপর মায়ের হেলথ কন্ডিশন দেখে তবেই আমি আবার মাকে ক্রসিংয়ে আনি। 3 দিনে একদমই হিটে আসে, কিন্তু হিটে আসলেই যে তাকে ক্রস করাতে হবে সেটা আমার কাছে আমার মনে হয় নট নেসেসারি। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম তথ্য আমাদের দর্শককে দিলেন। ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ।